এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে 33% রিজার্ভেশন। 33% রিজার্ভেশন মেয়েদের জন্য সত্যি আসবো করে কিন্তু অলরেডি চলে এসছে। এবার এটা নিয়ে বিতর্ক কেন? এটা নিয়ে বিতর্ক এই কারণে, কারণ 50টা কি 55টা সিট যেটা জেনারেলদের জন্য ওপেন ছিল, অর্থাৎ সেখানে পুরুষ মহিলা এসসি এসটি জেনারেল সবাই সেখানে কম্পিট করতে পারতো, অর্থাৎ এটা হচ্ছে ওপেন সকলের জন্য যেটা ছিল। এই মুহূর্তে সেটা নেমে দাঁড়াচ্ছে প্রায় 37টাতে। তো তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে মেধা বনাম কোটা, এই যেমন একটা তর্ক, আবার এটাতে কোণঠাসা হচ্ছে কারা? কোণঠাসা হচ্ছে জেনারেল ছেলেরা, অর্থাৎ জেনারেল মেল ক্যান্ডিডেট যারা, তারা কোণঠাসা হচ্ছে। এই সমস্ত বিষয়টাই আজকে আলোচনা করব এবং বিস্তারিতভাবে দেখবার চেষ্টা করব যে আদেও আন্দোলনে, আদেও সুপ্রিম কোর্টে গিয়ে এই বিষয়টার সমাধান করা সম্ভব কিনা। প্রথম যে প্রশ্নটা, যে এটা কি সাংবিধানিক? মানে হঠাৎ করে কোনো সরকার আমি 33% দেবো, আমি 35% দেব, এইভাবে কি রিজার্ভেশন দিতে পারে? রিজার্ভেশনের যে ব্যাপারগুলো হয়, এই ব্যাপারগুলো সংবিধানে উল্লেখিত, অর্থাৎ এই পক্ষকে রিজার্ভেশন দিতে হবে। সেটা স্ত্রী হতে পারে, সেটা পিছিয়ে পড়া জাতি উপজাতি হতে পারে, এই পক্ষকে রিজার্ভেশন দিতে হবে, তাকে সংরক্ষণ করা প্রয়োজন, এইটুকু সংবিধানে বলা থাকে। এরপর কোথায় কি পার্সেন্টেজ লাগানো হবে, এটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই রাজ্যের সরকারের উপর। কারণ মনে রাখতে হবে যে আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক ইস্যুর মধ্যে ভোট ব্যাংকও কিন্তু একটা রাজনৈতিক ইস্যু, এবং আমাদের পশ্চিমবঙ্গের বিগত সরকার 49% ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংককে টার্গেট করেছিল। এই সরকারও সেটার থেকে আলাদা কিছু নয়। ঘটনাচক্রে প্রথম রাজনীতিটা কিন্তু ভোট ব্যাংকেরই রাজনীতি। এরপর যেটা মহিলাদের সংরক্ষণের আবেগী দিক, সেটা নিয়েও আলোচনা করা যেতে পারে। আজকেও আমাদের সমাজে মহিলাদের সংরক্ষণের প্রয়োজন আছে, কারণ কোনো ছেলে টিউশন পড়াতে গিয়ে টোনটিটকিরির শিকার হয় না আমাদের সমাজ। কখনো কারোর পরিবারে ছেলে হয়েছে বলে বধূ হত্যা, বধূ নির্যাতন হয় না, কন্যা সন্তান হলে হয়। এখনো পর্যন্ত এই বধূ নির্যাতন, ইভটিজিং ইত্যাদি নানাবিধ বিষয়গুলোতে সমাজ কিন্তু ভারাক্রান্ত, এবং এই সমাজ কিন্তু আলটিমেটলি একটা সমতার দৃষ্টিভঙ্গিকেই চায়, অর্থাৎ সাম্যের দৃষ্টিভঙ্গি যেখানে থাকবে, যেখানে অর্ধেক তার গড়িয়াছে নর, অর্ধেক তার নারী, অর্থাৎ স্ত্রী পুরুষের সমান অধিকার এই সমাজের উপর, সেটাই আমাদের কাম্য। আমরা শিক্ষিতরা এটাই কামনা করে থাকি। কিন্তু এই মুহূর্তে এই সমস্ত আবেগগুলোকে সরিয়ে দিয়েও এই প্রশ্নটা উদয় হয়। একটু আমরা বুঝে নিতে চেষ্টা করব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সিট বিভাজন, অর্থাৎ 100 পয়েন্ট রোস্টার অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এই 100 পয়েন্ট রোস্টারের উপর আলটিমেটলি 33% লাগু হবার পর কি ছবিটা আমরা পাচ্ছি। তো আমরা যদি এখানে দেখি, আনরিজার্ভ ক্যাটাগরিতে 55%, আদার ব্যাকওয়ার্ড ক্লাস 7%, শিডিউল কাস্ট 22%, শিডিউল ট্রাইব 6%, ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস 10%। এইটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। আমাদের যে ওমেন রিজার্ভেশনটা নিয়ে আসা হচ্ছে, সেটা কিন্তু হরাইজন্টাল রিজার্ভেশনে যাবে। হরাইজন্টাল রিজার্ভেশন মানে এই যে 55টা সিট এখানে রয়েছে, এখানে যে 50টা সিট রয়েছে, 55টা সিট রয়েছে, তার মধ্যে 18টা কিন্তু ফিমেলের জন্য রিজার্ভ হয়ে গেল। তাহলে 55টা এরকম সিট ছিল যেটা সকলের জন্য ওপেন, সকলে এখানে লড়াই দিতে পারতেন, কিন্তু এই মুহূর্তে সেখানে বেঁচে থাকলো 35টা এমন সিট যেখানে পুরুষ, স্ত্রী এবং সমস্ত ক্যাটাগরির ছাত্রছাত্রীর জন্য ওপেন সিটের সংখ্যা রইল আর 35টা। ঠিক আছে? আচ্ছা,
তাহলে এখানে 55টা 33%, 18টা সিট এদিকে চলে গেল, 37টা প্রত্যেকের জন্য ওপেন থাকলো। আবার আদার ব্যাকওয়ার্ড ক্লাসে 7টা টোটাল সিট, এই 7টার মধ্যে 5টা যাবে ওবিসি মেল ফিমেল, প্রত্যেকে এখানে কম্পিট করবেন, আর শুধুমাত্র ফিমেলদের জন্য 2টো সিট। আমরা যদি দেখি শিডিউল কাস্টের ক্ষেত্রে 22টা সিট, 100টার মধ্যে 22টা সিট, সেখানে 15টা আমরা দেখতে পাবো যে মেল ফিমেল সকলের জন্য ওপেন, আর 7টা আমরা দেখতে পাবো শুধুমাত্র ফিমেলের জন্য। এবং আমরা শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 6টা টোটাল সিটে, 100টার মধ্যে 6টা সিটে আমরা দেখতে পাবো 4টি মেল ফিমেল উভয়ের জন্য, 2টো শুধুমাত্র ফিমেলের জন্য। আর উইকার সেকশনে, ইকোনমিক্যালি উইকার সেকশনে কিন্তু এরকম কোনো বিভাজন নেই, ওটা 10% সোজাসুজি। এবার কথা হচ্ছে যে এই যে জায়গাটা আজকে তৈরি হলো, এখানে মেয়েরা রাগ করবেন আমার কথা শুনে হয়তো, কিন্তু তাহলেও এটা বলতে বাধ্য যে এই যে 37টা আছে, এখানেও তো মেয়েরা কম্পিট করতে পারে না, এখানেও মেয়েরা আসতে পারে। এখানেও একজন জেনারেল ক্যান্ডিডেটের সিট যেখানে রয়েছে মেল ফিমেল সকলের জন্য, এবং এখানে এসসি এসটিরাও কিন্তু কম্পিট করতে পারেন যদি তারা সেই নাম্বারটা তুলে নিয়ে আসেন। আশা করব এই ব্যাপারটা আপনারা বুঝবেন যে এই সমস্ত দিকগুলোকে দখল হয়ে যাবার পর আমরা দেখতে পাবো এখানে মাত্র হয়তো 20টাই সিট এরকম থাকবে যেটা সকলে কম্পিট করতে পারবেন, এরকম সিট মাত্র 20টা। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 20টা সিট এরকম থাকছে যেটা শুধুমাত্র জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য আমরা ধরে নিতে পারি। এর থেকে কিছু কম হতে পারে, কিছু বেশি হতে পারে, কিন্তু মোটামুটি এই 20টা সিট হচ্ছে জেনারেল মেলদের জন্য পড়ে রইল। বাকি সমস্তটাই কিন্তু কোটায় চলে যাচ্ছে। আর আমরা দেখতে পাবো যে এখানেও যে 37টা সিট, তার মধ্যেও 17টা যেখানে এসসি ক্যান্ডিডেটরা, ওবিসি ক্যান্ডিডেটরা, অন্যান্য যে কোনো রিজার্ভেশন প্রাপ্ত ক্যান্ডিডেটরাও কিন্তু ওগুলোকে কম্পিট করতে পারে, যে কারণে 17টা আমরা কমিয়ে 20টা করে ধরতে পারছি। এবার এটা তো সত্যি একটা উদ্বেগের জায়গা যে একটা রাজ্য তার গোটা ব্যাপারটাই এরকম ভাবে রিজার্ভেশনে চলে যেতে পারে কি, প্রশ্ন রইল। অবশ্যই মেয়েদের সংরক্ষণের প্রয়োজন আছে, এখানে কোনো দ্বিমত নেই, কিন্তু ছেলেদের দিকটাকেও একেবারে অবহেলা করবার কি? কেউ একজন খেতে পাচ্ছেন না বা কেউ একজন কোনোভাবে দুর্বল, তার মানে এই কি যে তাকে খাবার দিতে হবে বলে অন্যের পাত থেকে খাবার কেড়ে নিয়ে এসে দেওয়া যায়? প্রশ্ন রইল। এবার কথা হচ্ছে যে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কি এই সুবিধা আপনি নেবেন না? হ্যাঁ, অবশ্যই নেবেন। এখানে কি কি অসুবিধা হবে সমাজ পরিচালনার ক্ষেত্রে, এটার থেকেও একটা বড় সমস্যা এটা মেয়েদের জন্য আসবে। কি সমস্যা? সেটা হচ্ছে যে আপনি একজন মেয়ে এবং আপনি যথেষ্ট যোগ্য হয়ে লড়াই করে একটা সিট জিতে নিয়ে আসতে পারেন। হতেই পারে যে আপনি এখানে যে 37টা সিট আছে যেটা সকলের জন্য ওপেন, সেখানে লড়াই করে সিট পেয়েছেন, আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবেন, সকলেই মনে করবে যে দয়ার দান পেয়েছে। এবং আমার বিশ্বাস যে এটা কোনো মহিলারাই এই বিষয়টাকে চাইবেন না যে তাদের যোগ্যতায় অর্জন, তাদের লড়াই করে অর্জন এই সিটটা অন্তত পক্ষে এরকম ভাবে দাগিয়ে দেওয়া হোক যেখানে আমরা বলবো যে, বা অন্যরা বলবেন যে তুমি কোটায় চাকরি পেয়ে। এই সেম বিষয় আমার ক্ষেত্রেও ঘটেছে। কিরকম? আমি এসসি, জন্মগতভাবে আমি এসসি। এবার আমি হচ্ছে আমার পরিবারে বা আমাদের পরিবারে প্রথম এরকম ক্যান্ডিডেট যে পিএইচডি পর্যন্ত উঠে এসছে। এর আগের জেনারেশনটা সেরকম ভাবে পড়াশোনা করেননি বা করলেও এতদূর পর্যন্ত আসেননি। আমি হচ্ছে প্রথম জেনারেশন যে এই পর্যন্ত আসতে পেরেছি। এবার স্বাভাবিক ব্যাপার
এই যে রিজার্ভেশন সিস্টেম, এই রিজার্ভেশন সিস্টেম যখন একজনকে উঠিয়ে দেয় তখন আমাদের কাছে কাম্য নয় যে আমার পরবর্তী জেনারেশন, মানে আমি অন্তত চাইবো না যে আমার পরবর্তী জেনারেশন এই কোটার সুবিধা নিক। কেন? তার কারণ হচ্ছে কোথায় সমস্যা হয়? সমস্যাটা হয় আমি এসসি ক্যান্ডিডেট, এবার আমার এটা হচ্ছে জিআরএফ এর মানে নেট জিআরএফ এর রেজাল্ট। এখানে দেখছেন পেপার 1-এ 100-র মধ্যে 92 এবং পেপার 2 আমার সাবজেক্ট বাংলা, সেখানে 164 নাম্বার থাকুললে এখানে নাম্বারটা হচ্ছে 256। 256 আমার সাবজেক্টে এখনো পর্যন্ত আমার যতদূর মনে হয় এটা হচ্ছে হাইস্ট নাম্বার। আমার সাবজেক্ট শুধু বাংলায় নয়, এটা এখনো পর্যন্ত যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বেশ বেশির দিকেই একটা নাম্বার। পেপার 1-এ 92 এবং পেপার 2-তে 164 নাম্বার। এই নাম্বারটা আমি দেখানোর জন্য বা শোনানোর জন্য বলছি না, বা আমি অহংকার বশতও বলছি না, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ছাত্র এবং শিক্ষক মিলিয়েও এই নাম্বারটা এখনো পর্যন্ত কেউ পায়নি। আমার বিশ্বাস এখনো পর্যন্ত কেউ পায়নি। যদি অজ্ঞানতার কারণে এর মাঝখানে কেউ পেয়ে থাকে সেটা আমার জানা নেই। আমারটা 256 এবং আমার ছাত্রীর 232। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো পেতে হয় প্রচুর পরিশ্রম করে, কিন্তু তারপরেও আলটিমেটলি আমার ফেসবুক যদি দেখেন, আমার ফেসবুকে যেখানে এই রেজাল্টটা দেওয়া আছে সেই রেজাল্টটাতে কমেন্ট আপনি দেখতে পাবেন, কি এমন বাহুল্য করেছো, এসসিতে জেআরএফ পাওয়া এমন কিছু বড় ব্যাপার নয়। এই নাম্বারটাকে কেউ দেখেই না, আটকে যায় চোখটা এখানে এসে, এই যে এসসিটা লেখা আছে এখানে এসে। একই রকম ভাবে আমার বিশ্বাস যে আপনি মেয়ে হলে আপনি কখনো চাইবেন না যে আপনি যদি যোগ্যতায় চাকরিটা পান তাহলে সেই যোগ্যতার চাকরিটা কোটার চাকরি বলে দাগিয়ে দিক। আমি কখনো এটাও বলবো না যে আপনি আপনার সুবিধাটা নেবেন না। অবশ্যই যে সুবিধা আপনাকে সরকার দিচ্ছে সেই সুবিধা আপনারা নিতে পারেন, এবং এই যে বৈষম্য, এই বৈষম্য আমরা চাই না। আমি এসসি হয়েও বলছি যে আমি যে ব্যাপারটাকে ফেস করে এসছি, যে ব্যাপারটা জেনে এসছি, দেখে এসছি, নিজের সঙ্গে ঘটতে দেখে এসছি, আমি কখনো চাইবো না যে আমার পরবর্তী জেনারেশন এসসি কোটা নিক। একই রকম ভাবে আমি বলবো যে আপনারা এই মুহূর্তে যারা মনে করছেন যে আপনাদের সংরক্ষণ প্রয়োজন আছে, তারা অবশ্যই সরকার যা দিচ্ছে তা নেবেন, কিন্তু এই কথাটাও অবশ্যই করে ভাববেন যে সমাজে একটা ডিসব্যালেন্স তৈরি হবার সমূহ সম্ভাবনা আছে, এইটাকে উড়িয়ে দেওয়ার জায়গা নেই। কারণ এই মুহূর্তে ছেলেরাও কিন্তু অনেক ক্ষেত্রে কোণঠাসা হচ্ছে, এবং আমি আবারও বললাম যে এখানে একটা মুখের ভাত কেড়ে নেবার ব্যাপার ঘটছে। এবার আপনি যদি বলেন যে মুখের ভাত কার কেড়ে নিলাম, আপনি এটা ভাবুন যে সিটগুলো 55টা সিট সকলের জন্য ওপেন ছিল, সেখানে 20টা সিট এরকম পাওয়া যাচ্ছে যেখানে ছেলেরা, জেনারেল ছেলেরা জায়গা করে নিতে পারে। তবে এই 20টা সিট মোটামুটি পাওয়া যাচ্ছে। এই 20টা সিট কতর মধ্যে? 100-র মধ্যে। ছেলেদেরকে বলবো অবশ্যই এটা একটা খারাপ দিক, অবশ্যই খারাপ দিক, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের সঙ্গে খারাপ হয়েছে, এটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই, কিন্তু যে বিষয়টা বুঝবার যে 100-তে 20টা, যদি পশ্চিমবঙ্গ সরকার 1 লক্ষ সিটে নিয়োগ করে থাকে যেটা তারা প্রস্তাব করেছে, তাহলে সংখ্যাটা হয় 20,000। যেভাবে ফেসবুকে লেখালেখি হচ্ছে, যেভাবে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, আদপে কিন্তু এতটাও চিন্তার বিষয় নেই। পশ্চিমবঙ্গে গত 15 বছরে কিন্তু 20,000 সাকুল্যে স্বচ্ছ নিয়োগ হয়নি। পশ্চিমবঙ্গে গত 15 বছরে সাকুল্যে 20,000 নিয়োগ হয়নি। সেখানে যদি 1 লাখ নিয়োগ হয়, 20,000 সিট কিন্তু ছেলেদের জন্য, জেনারেল ছেলেদের জন্য বাঁধা সিট, এর থেকে কম হবে না সংখ্যাটা। ফলে ভেঙে পড়বার মতো কিছু নেই। ফলে যারা বলছেন যে হলিডল খেয়ে নেবার সময় এসছে বা ছেলেদের লিঙ্গ পরিবর্তন করবার সময় এসছে, এই এত গভীরে যাওয়ার দরকার নেই, এত বড় পরিসরে ব্যাপারটাকে ভাববার দরকার নেই, এত ভেঙে পড়বারও দরকার নেই।
পশ্চিমবঙ্গে পরীক্ষাটা বছর বছর হোক, তাহলে সকলে নিজের মতো করে জায়গা করে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। প্রত্যেকে যে যা চায়, কেউ শিক্ষকতা, কেউ পুলিশ, যে যেখানে চাকরি করতে চায় সে সেখানে এই বছর না হলেও আগামী বছর সুযোগ করে নিতে পারবে, যদি প্রত্যেক বছর নিয়োগ হয়। এবং এই কোটা ইত্যাদি সমস্ত কিছু থেকেও, এতদিনও তো ছিল অন্যান্য কোটা ছিল, তারপরেও আপনারা কম্পিটিশন করতে পেরেছেন যখন, আমার বিশ্বাস এই সিটও আপনারা কম্পিটিশন করতে পারবেন। তো এই মুহূর্তে আর কি কিছুই করার নেই, এটাকে নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আন্দোলন চলতে পারে, পাশাপাশি চলতে পারে, কিন্তু শুধুমাত্র এটা চলতে পারে না। এই পরীক্ষাগুলোর যদি 1 লাখ নিয়োগ হয় এবং এই অর্থবর্ষে যদি হয়, তাহলে আর 8 মাস সময় আছে, এটাও মনে রাখতে হবে। 50,000 শিক্ষক, 20,000 পুলিশ এবং 30,000 অন্যান্য পদে নিয়োগের যে কথাটা আসছে, সেটা কিন্তু নোটিফিকেশন এই অর্থবর্ষেই আসবে। ফলত পড়াশুনোটা কিন্তু ছেড়ে গেলে হবে না। এই যে 20,000 সিট, সেটা কিন্তু অল্প নয়, আপনাকে এখানেও চেষ্টা করতে হবে সেটা দখল করে নিতে। আমি না ছেলেদের পক্ষে, আমি না মেয়েদের পক্ষে, আমি উভয়কে মিলিয়েই বলছি। মেয়েদের ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া হচ্ছে, সংরক্ষণ নিন, ভালো কথা, কিন্তু প্রথম এবং প্রধান সমস্যার জায়গা যেটা, সেটা হচ্ছে আপনারাই কিছুদিন পরে চাকরি পাওয়ার পর শুনবেন, তাতে আপনি সেই সিট নিন আর না নিন, শুনবেন যে সংরক্ষণে পাওয়া চাকরি, সংরক্ষণ পেয়েছে বলেই এই চাকরিটা পাওয়া গেছে, ঠিক আমার মতোই অবস্থা হবে, এটাই আমার বক্তব্য। আপনি যোগ্য হন অথবা যেভাবেই আপনি চাকরি পান, আলটিমেটলি এই কথাগুলো শুনতে হবে। এটা যেমন মেয়েদের খারাপ দিক, অবশ্যই যে সুযোগ সরকার দিচ্ছে সেই সুযোগ আপনারা নেবেন, এতে কোনো সংশয় নেই, নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু পরবর্তীকালে এটাও ভাববেন যে ছেলেদের অনেকখানি স্যাক্রিফাইস কিন্তু দিতে হচ্ছে এটার জন্য, জেনারেল ছেলেদের বিশেষত। তো ছেলেদের এবং মেয়েদের উভয়ের জন্যই আমার এই কথাগুলো। অবশ্যই সব দিকগুলোকে কনসিডার করা যেতে পারে। ছেলেদের ক্ষেত্রেও যে সমস্যা, সে সমস্যার কথা আসবে, মেয়েদের ক্ষেত্রেও যে সমস্যা, সে সমস্যার কথা আসবে, কিন্তু তারপরেও যেটা, যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসতে চলেছে, আন্দোলন এবং প্রতিবাদেই সম্পূর্ণভাবে আত্মনিয়োগ না করে পড়াশুনোটা সেটাও করতে হবে। এরপরে এর আইনত দিক, আন্দোলনের দিক যদি কিছু থেকে থাকে, যদিও আমার মনে হয় না যে এটা থাকবে, কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নতুন এটা, অন্যান্য রাজ্যে কিন্তু এটা চলছে। ফলে প্রত্যেক রাজ্যে না হলেও বেশ অনেকগুলি রাজ্যে কিন্তু এরকম সংরক্ষণ দেওয়া হয়েছে। তো এবার শুধুমাত্র পশ্চিমবঙ্গে এটা নতুন, কিন্তু অনেক রাজ্যে কিন্তু এরকম সংরক্ষণ দেওয়া হয়েছে। ফলত এটা নতুন নয় আমাদের দেশের কাছে। আপনারা ভাবনা চিন্তা করবেন, যে কথাগুলো বললাম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।